নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তারপর আমি ওখান থেকে চলে আসি আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু আজকেও যখন কোনো কাজ না পেয়ে হতাশ হয়েই সন্ধ্যার সময় বাড়ির দিকে আসছিলাম, তখনই দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তাকে এই অবস্থা দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। এই জন্য আমি দ্রুত ওখান থেকে চলে যেতে ধরলাম, কিন্তু হঠাৎ করেই কেন জানি না মনে একটা কথাই ভেসে উঠল, যদি লোকটা বেঁচে থাকে তাহলে তো লোকটা হাসপাতালে নিলে বাঁচতে পারে। কিন্তু আবার ভাবলাম, যদি পুলিশ কেস হয়, আর যদি পুলিশ আমাকে তার এই অবস্থার জন্য দায়ী করে, তবুও আমার মন আর বিবেক একটাই কথা শুধু বলছিল, মানুষের উপকার করাই মানুষের ধর্ম। এজন্য আমি আর সাত পাঁচ না ভেবেই একটা অটো ডেকে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে যাই। ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই দেখলাম ডাক্তার ওনাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর এতে আমি একটু অবাক হলাম, কেননা সাধারণত এরকম কোনো রক্তাক্ত লোককে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে তারা বলে আগে পুলিশের পারমিশন নিয়ে আসতে, আর কত কি। যাই হোক, ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দেখলাম মুহূর্তেই হাসপাতালের চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে, যেন মনে হচ্ছে ভিতরে কোনো সন্ত্রাসী আছে আর তাকে যেন দৌড়তে আসছে। পুলিশের একজন অফিসার দেখলাম ডাক্তারের সাথে কী বিষয় নিয়ে যেন কথা বলছিলেন, আর ডাক্তারের হাতের ইশারা করে আমার দিকে কি যেন দেখিয়ে দিল। আর এতেই পুলিশ অফিসার তাকে আর কিছু না বলেই আমার দিকে ক্ষুধার্ত বাঘের মতো আসছে। আমি ওনার চোখ মুখ দেখে কেমন জানি ভয় লাগছে, বারবার মনে হচ্ছে এই বুঝি আমাকে বলে বাবু মামা বাড়ি চলো। অফিসার আমার কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম কি? স্যার আমি কাব্য আহমেদ। তা তুমি স্যারকে কিভাবে চেনো? স্যার আপনার কথা ঠিক বুঝলাম না, আমি আপনাদের কোনো স্যারকে তো চিনি না। ও সরি, স্যার বলতে আমি বুঝাতে চেয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার, মানে যাকে তুমি হসপিটালে নিয়ে এসেছো, তাকে কি তুমি কোনোভাবে চেনো? না স্যার, ওনাকে তো আমি চিনি না। আমি রাস্তায় ওনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আমি এখন যেতে পারি? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন যাওয়া যাবে না, আগে স্যারের জ্ঞান ফিরুক, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর যেতে পারবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, কখন যে লোকটার জ্ঞান ফেরে আর কখন যে বাড়ি যাব। কিছু বলবে? কই না স্যার। হায় আল্লাহ, কিছু একটা করো। আমি বারবার আল্লাহকে ডাকছিলাম, তখন একটা নার্স এসে বলতে শুরু করলো, আপনারা চাইলে এখন স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শুনে আমি এতটাই খুশি হলাম যে মন চাচ্ছে এখনই তার একটা পাপ্পি দেই। ঠিক আছে, আপনি যান, আমরা ভিতরে যাচ্ছি। তারপর আমরা ভিতরে যেতেই লোকটা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আরে বাবা, ফারহাদ তুমি এখানে? হ্যাঁ স্যার, আমি। আপনি এখন কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো স্যার, মোটামুটি। তা স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? আমি ঠিক বলতে পারি না, আমার সাথে কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যায় একটু বাইরে হাঁটতে কি বের হলাম, তখন কোথায় থেকে কিছু মুখোশ পরা ছেলে এসে আমাকে মেরে চলে যায়। যাই হোক, ওসব বাদ দাও। তা তোমার সাথে এই ছেলেটাকে, একে তো ঠিক চিনলাম না। স্যার, ও হলো কাব্য। এই আপনাকে রক্তাক্ত অবস্থার রাস্তা থেকে এখানে নিয়ে এসেছে। আরে বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব সে ভাষা আমার কাছে নেই। সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে আজ আমারই অবস্থা হতো না, আর না পৃথিবীতে এত অশান্তি থাকতো না। স্যার, আমাকে এখন যেতে হবে, আর আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে বাবা, কিছু মনে করতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। ও তা বাবা, কাব্য তুমি কি করো? এই তো স্যার, বেকার বসে আছি আর কাজ খুঁজছি। কি বলো, বাবা এ বসে কাজ করছে মানে? এখন তো তোমাদের এখন তো তোমাদের লেখাপড়া করে নিজেকে তৈরি করার সময়। আর তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি লেখাপড়া করো বা লেখাপড়া জানো। আর লেখাপড়া স্যার, যে মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে সে করবে লেখাপড়া? তবে হ্যাঁ, লেখাপড়া অবশ্যই করব, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু না স্যার, আমি এখন আসি।
তা তুমি কতদূর পড়েছ? এই তো স্যার ইন্টারে পরীক্ষা দিয়েছি। তা তোমার রেজাল্ট কি? বি স্যার। রেজাল্টের কথা বলতেই আমার মনটা আবার খারাপ হয়ে গেল, তবুও মাথা নিচু করে বললাম, ও, তা তোমার এসএসসির রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস বিজ্ঞান থেকে। কি, গোল্ডেন পেয়েছিলে আর ইন্টারে এত খারাপ রেজাল্ট করলে কিভাবে? ওই যে স্যার বললাম না, নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি, আর সেজন্য আজ আমি পরিবার থেকে আলাদা হয়েছি। যাই হোক স্যার, আমার কথা বাদ দিন, আমাকে এখন যেতে হবে, আর কালকে আবার কাজের খোঁজ বের করতে হবে। আসি স্যার। এটা বলে আমি যখনই রুম থেকে বের হতে যাব তখনই স্যার বলে উঠলেন, তা তুমি কি আর পড়তে চাও না? পড়তে তো চাই স্যার, কিন্তু পড়ব কীভাবে বলুন? সামান্য যে আমি কলেজের চয়েস দিব তার টাকাই আমার কাছে নেই, সেখানে কিভাবে অন্য কলেজে ভর্তি হব? যদি পড়তে চাও তাহলে তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে পারি। স্যার, করুণা করছেন নাকি আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে তার প্রতিদান হিসেবে আমাকে আপনি আপনার কলেজে ভর্তি করানোর কথা ভাবছেন? স্যার, যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি কখনো অন্যের উপকার করে আর তার সাথে সেই উপকারের প্রতিদান নেই না। আর যদি করুণা করার কথা ভাবেন তাহলে তো আর কোনোদিনও আপনার সে করুণার ভার নিতে পারবো না। আসি স্যার। আর আমার কথায় যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন, দুঃখিত। তুমি ভুল ভাবছো বাবা। আমি তোমাকে করুণা বা তুমি আমাকে যে উপকার করেছো তার প্রতিদান দিতে চাচ্ছি না। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মনের ভিতর খুব বড় একটা কষ্ট লুকিয়ে রয়েছে, যার কারণে হয়তো তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো। আর হয়তো তুমি ভাবছো আমি আমার উপকারের প্রতিদান দেওয়ার জন্য তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে চাচ্ছি, কিন্তু তাও না। আমি তোমার ভিতর কিছু একটা করার ইচ্ছার যে প্রবণতা আছে তা দেখতে পাচ্ছি, বিধায় আমি ভাবলাম তোমাকে আমার কলেজে ভর্তি করাবো। এখন ভেবে দেখো, তুমি তোমার লক্ষ্যকে এগিয়ে যেতে চাও নাকি বাকি সব দুর্বলদের মতো পিছিয়ে পড়তে চাও? স্যারের এসব কোনো কথাই আমার মাথায় বা মনকে ছুঁতে পারলো না, কিন্তু একটাই শব্দ, দুর্বল। হঠাৎ এই শব্দটা কেমন যেন রাগ করে জেদ ধরিয়ে দিল। আমার কেন জানি চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি দুর্বল নই, দুর্বল নই। তখন মনের ভিতর একটা কথা উকি দিল, প্রত্যেক মানুষের তার ভুল শুধরানোর একটা সুযোগ পায়, আর আমি যখন একটা সুযোগ পেয়েছি তখন একটা হাতছাড়া করা আমার জন্য একটা বোকামি। কিন্তু আমি কি করুণা নিচ্ছি? কি হলো বাবা, এত কি ভাবছো? কিছু না স্যার, স্যারের কথাই আমার ভাবনার ছেদ ঘটল। ভাবছিলাম আমি আপনার কলেজে ভর্তি হব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত এটাই যে আমি আপনার কলেজে ভর্তি হব, তবে ভর্তির টাকা আমি আপনাকে দিয়ে দিব। ও, এই কথা। আচ্ছা, তোমার যা ইচ্ছা। আগামীকাল তুমি কলেজে যাবে আর আমি কলেজে তোমার কথা ফোন করে বলে দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছুই করি নাই। আর তুমি তো বললে মানুষ হয়ে মানুষের উপকার করাই ধর্ম। তবুও স্যার, আপনি তো জানেন না আজ আমার মাথা থেকে কত বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। যাই হোক স্যার, আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যাও। ছেলেটার সাথে মনে হয় আমার মতোই কিছু একটা হয়েছে। তা না হলে যত খারাপ রেজাল্টই করুক না কেন, কোনো বাবা মাই তাদের সন্তানকে নিজ থেকে দূরে ঠেলে দেয় না। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মনে মনে কথাগুলো ভাবলো স্যার। আজ আমার খুব খুশি লাগছে। আজ যদিও একটা কাজও পেলাম না, তবে আল্লাহ তাআলা আমাকে আজ যা দিয়েছেন তা আমার কাছে এতটাই দামি যা বলার মতো না। যাই হোক, অনেক রাত হয়েছে, তাই আর কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুটো বিস্কুট খেয়ে কলেজের সব কাগজ নিয়ে কলেজের থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিন্তু কি করব বলেন, এখন তো আর আমি বাবার হোটেলে থাকি না, এখন নিজেকেই নিজের সব কিছু করতে হয়। যাই হোক, প্রায় আধা ঘন্টা পর আমি স্যারের যে কলেজের প্রিন্সিপাল সেই কলেজে পৌঁছে যাই। কলেজের ভিতরে যাওয়ার সাথে সাথে দেখি কলেজের ছেলেমেয়েরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসছে, হয়তো আমার পোশাক দেখে। আমি সেদিন খেয়াল না করে কলেজের অফিসের রুমের দিকে যেতেই হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, আর এদিকে পুরো কলেজ হাসির রোল পড়ে গেল। হে আল্লাহ, আমি কি কোনো প্লেয়ারের সাথে ধাক্কা খেলাম নাকি?
কিন্তু পিলারের সাথে ধাক্কা খেলে তো আমার ব্যথা পাওয়ার কথা, তাহলে আমি শুধু মাটিতে পড়ে গেলাম কিন্তু ব্যথা পেলাম না কেন? ব্যাপারটা কি? তাই মাটি থেকে উঠতে উঠতে সামনের দিকে তাকাতে দেখি একটা মেয়ে, শুধু মেয়ে বললে ভুল হবে, যেন একটা নীলপরি আমার সামনে রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তার আমার দিকে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে আমাকে যেন চিবিয়ে খাবে। তাই পরিস্থিতি সামলে নিতে আমি মাথা নিচু করে সরি বলতেই, বুঝতে পারলেন না, মেয়েটা আমাকে চড় মেরেছে। আর এত জোরে চড় মেরেছে যে মনে হচ্ছে আমার সব কটা দাঁত বের হয়ে যাবে। চড় মেরেই বলতে লাগলো, কোথা থেকে যে এইসব খ্যাত লুচ্চা ছেলে আমাদের কলেজে আসে আল্লাহই জানে। দেখুন আপু, আমি ইচ্ছা করে ওই খ্যাতের বাচ্চা খ্যাত, এইটাই বলতে চাচ্ছিস তো তুই? ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাস নাই। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। আমাদের মতো বড় ঘরের সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায় না? এরকম আরও অনেক বাজে কথা বলে সে চলে যায়। আর আমি মাথা নিচু করে সব সহ্য করে নিলাম। আমি চাইলেই মেয়েটার প্রত্যেকটা কথা জবাব দিতে পারতাম, কিন্তু না, আমি তা করলাম না। কারণ আমি আমার জীবনে মেয়েদের সাথে কোনো সমস্যা বা কোনো সম্পর্কে জড়াতে চাই না। যাই হোক, তারপর আমি অফিস রুমে গিয়ে এক স্যারের কাছ থেকে সরাসরি প্রিন্সিপাল রুমের ঠিকানা নিয়ে প্রিন্সিপাল রুমের কাছে গিয়ে দরজায় নক করতেই, কামিন প্রিন্সিপাল। আমি ধন্যবাদ দিলাম, সালাম দিলাম। প্রিন্সিপাল বললেন, তোমাকে তো চিনতে পারলাম না। আমি বলি, স্যার, আমাকে প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন। তখন স্যার বলে, ও তুমিই তাহলে সে কাব্য। গতকাল রাতে স্যার আমাকে সব বলে দিয়েছেন, আর আমি সব কিছু প্রায় ঠিক করে রেখেছি। তা তুমি কি তোমার সব কাগজপত্র নিয়ে এসছো? হ্যাঁ স্যার, নিয়ে এসছি, এই নিন। তারপর স্যার আমার সব কাগজ নিয়ে বলতে লাগলেন। স্যার বলে, তুমি আগামীকাল থেকে কলেজে আসতে পারো, আর তোমার রোল হলো 301। তারপর আমি স্যারকে আবার সালাম দিয়ে মাথা নিচু করে কলেজের বাইরে চলে আসি। কলেজ থেকে বাড়ি ফিরে